52 ঘন্টা পর সচল নবীনগর চন্দ্রা মহাসড়ক, নিয়মিত দুর্ভোগে অতিষ্ঠ যাত্রীরা। সেনাবাহিনী আমাদেরকে আশ্বাস দিছে, আমরা সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। আমরা খুশি, যখন টাকা পাবো তখন আমরা পুরো খুশি। গাজীপুরে ভাঙচুর, নিরাপত্তাজনিত কারণে অনেক কারখানা ছুটি ঘোষণা। শরীয়তপুরে বালখেটের ধাক্কায় ভেঙে পড়ল কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ফুটওভার ব্রিজের একাংশ, 2 জনকে আটক করেছে পুলিশ। বেনাপোল স্থলবন্দরে ভয়াবহ যানজট, সড়কেই আটকা পড়েছে রফতানি পণ্যবাহী ট্রাক, গতি কমেছে আমদানি কার্যক্রমের। গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান ও ভাইয়ের বিরুদ্ধে জমি দখল, অবৈধ বালু ব্যবসা সহ নানা অভিযোগ, অত্যাচার নির্যাতনে অনেকেই এলাকা ছাড়া। ভুয়াভাবে জালজালিয়াতি করে দলিল পার করে নিয়ে ওই জায়গায় তারা ব্যবসা প্রতিষ্ঠান করে ভাড়া দিয়ে খাইতেছে। অত্যাচার নির্যাতনের মানুষের মুখ খুলতে পারে না, তাদের ওদের ভয়ে মানুষকে কথা বলতে পারে না। কাদায় ভরা গ্রামীণ সড়কে চরম দুর্ভোগ পটুয়াখালীর সদরে, বর্তমান আর সাবেক চেয়ারম্যানের দ্বন্দ্বে হয় না কাজ, দ্রুতই পদক্ষেপ নেয়ার আশ্বাস এলজিইডির। যদি কোনো এখানে লোকজন যদি অসুস্থ হয়ে পড়ে, তাদের একটা সুচিকিৎসার কোনো ব্যবস্থা থাকে না। বৃষ্টিতে আমার বই খাতা ভিজে যায়। আমাদের একটা পটুয়াখালী জেলা প্রজেক্ট একটা তৈরি হচ্ছে, এই প্রজেক্টে অন্তর্ভুক্ত করার জন্য আমি এটার প্রস্তাব প্রেরণ করব। শুভ মহালয়া, পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের সূচনা, ঘট স্থাপনের মধ্য দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শুরু, দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা। দেবীপক্ষের প্রারম্ভে মহোজ্জগালয় অর্থাৎ মহালয়া, আমরা মহান গৃহে প্রবেশ করছি মাকে আহ্বান করার জন্য। এবার দেবী দোলনায় আসতেছে এবং ঘোড়াতে গমন করবেন। সেনাবাহিনীর আশ্বাসে অবশেষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল এলাকায় অবরোধ তুলে নিয়েছে আন্দোলনরত পোশাক শ্রমিক। দুপুর থেকে শুরু হয়েছে যান চলাচল, বকেয়া বেতন সহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা সোমবার সকাল থেকে বাইপাইল এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে। এদিকে গাজীপুরের ভোগড়ায় সড়ক অবরোধ করে পোশাক কারখানার চাকরি প্রত্যাশী যুবকরা। নিরাপত্তাজনিত কারণে অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। 52 ঘন্টা পর সচল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর চন্দ্রা অংশ। গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল শুরু হয়, স্বস্তি ফিরেছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাঝে। এক জায়গায় বসা, কোনো দিক লড়াচড়াও করতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই, খাওয়া দাওয়া করতে পারি নাই। রাস্তাটা খুলছে, আমাদের জন্য খুবই উপকার হয়েছে, ভালো হয়েছে। রাস্তা খুলছে, আল্লাহর রহমতে অনেক খুশি হয়েছি, আমি সব জায়গায় যেতে পারবো। লে অফ থাকা বার্ডস গ্রুপের 4টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন সহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে সোমবার সকাল থেকে বাইপাইল এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এতে রাজধানীর সাথে উত্তরাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। যানজট ছড়িয়ে পড়ায় বিকল্প সড়কেও দেখা দেয় দুর্ভোগ। সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের দাবি মেনে নেয়ার ব্যাপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে মহাসড়ক থেকে সরে যান আন্দোলনরতরা। যেহেতু সেনাবাহিনী আমাদেরকে আশ্বাস দিছে, আমরা সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। সেনাবাহিনী আমাদের আশ্বাস দিছে এবং কি ঘন্টা 3 আগে এমডি সাহেবের চেয়ারম্যান স্যারের ধরা হয়েছে। যখন এরা আশ্বাস দিছে, হ্যাঁ আমরা খুশি, যখন টাকা পাবো তখন আমরা পুরো খুশি। সবাই মিলে অনেক প্রচেষ্টা করে আমরা আজকে যানজটটা সরাতে পেরেছি এবং এই মুহূর্তে গাড়ি চলমান রয়েছে। দেনা যেগুলো আছে 1 মাসের বেতন সহ আরও যে পাওনাগুলো আছে সেগুলো দ্রুতই মালিক পক্ষ দেওয়া হবে। এদিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় দফায় দফায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক কারখানায় চাকরি প্রত্যাশী যুবকরা। তারা নারী শ্রমিকদের সমসংখ্যক নিয়োগের দাবি জানায়। এক পর্যায়ে এই বিক্ষোভে যোগ দেয় গার্মেন্টসের চাকরিচ্যুত কর্মীরাও। ছেলে নিয়োগ বন্ধ, ঠিক আছে, মেয়েদের নেই, অসংখ্য মেয়ে নেই, ছেলেদের কোনো নিয়োগ নাই। আমাদের ছেলেরা চাকরি পাচ্ছি না, কাজ জানা সত্য, ঠিক আছে। আমাদের শুধু একটাই দাবি, ছেলেদের মেয়েদের সবাই সমান অধিকার চাকরি হবে, এটা আমাদের শুধু দাবি। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে গিয়ে ভাঙচুর চালায়। পরে সেনাবাহিনীর টহল টিম ধাওয়া দিলে সরে যায় তারা। নিরাপত্তাজনিত কারণে গাজীপুরের অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ।
দর্শক, আশুলিয়ার সবশেষ তথ্য আপনাদের জানাতে চাই। সহকর্মী মাহফুজুর রহমান নিপু আমাদের সঙ্গে যোগ দেবেন। নিপু, একটু জানাবেন, সড়ক তো খুলে দেওয়া হয়েছে যেমনটি আমরা দেখাচ্ছিলাম সংবাদে, যান চলাচলের গতি কেমন দেখছেন? যানজট কিছুটা কমলো কিনা? আসলে দুপুর একটা সেনাবাহিনীর মধ্যস্থতায় তারা কিন্তু তারা যে কারখানাটি বন্ধ রয়েছে সেই কারখানার প্রধান ফটকে গিয়ে অবস্থান করছেন। এখন যদি মহাসড়কের কথা বলি, গত 52 ঘন্টা পর কিন্তু মহাসড়কটি খুলেছে। এই সড়কটি এমনি খুবই যানজট থাকে, সবসময় কিছুটা যানজট লেগেই থাকে। তো 3 দিনের যে যানবাহনের জটলা সেটি সারতে কিছু সময় লাগবে। অর্থাৎ এখন মহাসড়কে যানবাহন চলছে, তবে যে একেবারে স্বাভাবিক দিনের মতো যে যানজটবিহীন তা না, তবে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চেষ্টা করছেন যাতে করে কোনো ধরনের বড় ধরনের কোনো জটলা সৃষ্টি না হয়, কোনো ধরনের নতুন করে কোনো গাড়ি কারণে কোনো যানজটের সৃষ্টি না হয়, সেই বিষয়টি নিয়ে কিন্তু এর মধ্যে কাজ করছে ট্রাফিক পুলিশ। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সড়কের পাশাপাশি যে আব্দুল্লাহপুর বাইপাইল মহাসড়ক ছিল সেটিও কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে। তো আমরা কিছুক্ষণ আগে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওনার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে এমনিতেই যে এই পথের যাত্রীরা বেশ ভোগান্তিতে আছে, তাদের ভোগান্তি কমাতে পুলিশের পক্ষ থেকে যত দ্রুত কার্যকর নেওয়া দরকার সেটি কিন্তু তারা নিচ্ছেন, এবং তারা বলছেন তারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব যে সকল যানবাহনগুলো আটকে আছে সেগুলোকে আসলে এই সড়কটি দিয়ে পার করে দেওয়ার জন্য। এই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে বলেছেন। তো এখন মানুষের মনে কিন্তু বেশ স্বস্তি রয়েছে। তারা বলছেন যে আসলে 52 ঘন্টা অনেক লম্বা সময় পর মহাসড়কটি খুলেছে, তারপরেও তারা খুব খুশি। তারা সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। শরীয়তপুরে বাল্কহেডের ধাক্কায় কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ব্রিজের 20 মিটার অংশ ভেঙে পড়েছে। সকালে নড়িয়া লঞ্চঘাট এলাকায় এই দুর্ঘটনা হয়। বাল্কহেডের চালক সহ 2 জনকে আটক করেছে পুলিশ, আর এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাল্কহেডের ধাক্কায় মুহূর্তেই ভেঙে পড়ল নির্মাণাধীন ব্রিজ। পদ্মা নদী থেকে বালু ভরাট করে নড়াইল যাচ্ছিল বাল্কহেডটি। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় নির্মাণাধীন ব্রিজের পিলারে। মুহূর্তেই ভেঙে পড়ে 20 মিটার অংশ। আহত হয় এক শ্রমিক। একটা বাস এই সাথে পায়ারের সাথে, আমাদের ফুটব্রিজের পায়ারের সাথে আঘাত করে এবং একটা পায়ার ভেঙে পড়ে যায়। তো এটা এখানে কোনো তেমন বড় ধরনের হতাহত হয়নি, শুধু একজনটা আহত হয়েছে, সে হসপিটালে আছে, এবং বার্জের যে চালক তাকে আটক করা হয়েছে। শরীয়তপুরে ঢাকা নড়িয়া সড়কের কীর্তিনাশা নদীর ওপর প্রায় 29 কোটি টাকা ব্যয়ে 105 মিটার দীর্ঘ আরসিসি সেতু নির্মাণ করছে এলজিইডি। জনসাধারণের পায়ে হেঁটে চলাচলের জন্য তার পাশে আরেকটি সেতুর নির্মাণ কাজ চলছিল। এই ব্রিজটি ভেঙে যাওয়ায় মানুষের দুর্ভোগ বাড়ল। আগামী 1 মাসের মধ্যে হয়তো ফুটব্রিজটা চালু করে দিতে পারতাম, কিন্তু এখন এটা দেরি হয়ে গেল, হয়তো মাস 3 লেগে যেতে পারে, এখন আবার পিছিয়ে যাবে। মূল ব্রিজটা আশা করি আমরা আগামী জুনের মধ্যে শেষ হবে। 1.5 কোটি টাকা ব্যয়ে নদী পারাপারের জন্য ব্রিজটি নির্মাণ করছিল কোহিনুর এন্টারপ্রাইজ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। তীব্র যানজটে নাকাল দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। ট্রাফিক ব্যবস্থা না থাকার পাশাপাশি বাস ট্রাক টার্মিনাল চালু না হওয়ায় প্রায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজটের। এতে করে আমদানি রপ্তানি বাণিজ্যে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। সড়কের 2 পাশেই যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা পেরোলেও গাড়ির চাকা স্থবির। প্রায় 2 মাস ধরে এমন যানজটে নাকাল বেনাপোল স্থলবন্দর। নিয়মনীতির তোয়াক্কা না করে বন্দরের প্রধান সড়কের পাশে যত্রতত্র রাখা হচ্ছে খালি ট্রাকসহ পণ্য বোঝাই যানবাহন। এতে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে লোকাল বাস টার্মিনাল পর্যন্ত 2 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হচ্ছে যানজটের। সরকারি ছুটির দিন বাদে প্রায় প্রতিদিনই এমন যানজটে পড়তে হচ্ছে স্থানীয়দের। আলাদাভাবে বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ করা হলেও সেগুলো ব্যবহার করা হচ্ছে না। সময় মতো পণ্য খালাস করতে না পেরে আমদানিকারকদের হতে হচ্ছে হতাশ। ট্রাকগুলো, বাসগুলো সব বর্ডারে জড়ো হচ্ছে, কোনো টার্মিনালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে না। বেনাপোল বন্দরে প্রতিনিয়ত যে যানজট লেগে আছে, সেই যানজটের কারণে অনেক ইম্পোর্টার বেনাপোল পোর্ট থেকে মাল না নিয়ে অন্য পোর্টে চলে যাচ্ছে, যার কারণে বেনাপোলের যে রাজস্ব, বেনাপোল কাস্টমার রাজস্ব হারাচ্ছে। আমরা মনে করি যে টার্মিনালটা চালু করা হলে বেনাপোলের যানজট শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে।
বন্দর কর্তৃপক্ষ জানায় টার্মিনাল চালু না হওয়ার কারণেই যানজট সৃষ্টি হচ্ছে। প্রশাসনের কাছে একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো প্রতিকার মেলেনি। দ্রুতই যানজট নিরসনে বাস ট্রাক টার্মিনাল পুরোদমে সচল করার আশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসকের। আমরা ইতিপূর্বে স্থানীয় জেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষকে একাধিকবার পত্র দিয়েছি। এই এলাকায় যানজটের কারণে দীর্ঘ যানজটের কারণে আমদানি রপ্তানি কার্যক্রমের উপরও বিরূপ প্রভাব পরিলক্ষিত হয়। আমরা সবাইকে নিয়ে একটা কার্যকরী পদক্ষেপ নিতে চাই যাতে খুব দ্রুততম সময়ের মধ্যে এই যানজটটা নিরসন হয় এবং বাস টার্মিনাল এবং ট্রাক টার্মিনাল সত্যিকার অর্থে যেন বাস এবং ট্রাক থাকার উপযুক্ত জায়গা হিসাবে সবার মধ্যে বিবেচিত হয়। বেনাপোল স্থলবন্দরে প্রতিদিন আমদানি রপ্তানিতে প্রায় 700 যানবাহন যাতায়াত করে। রাহিম সালোয়ার, যমুনা নিউজ। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকাল 7:15টার দিকে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে হাজির করা হয়। বিচারক বক্তব্য শুনে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতরাতে চট্টগ্রামের খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে 26,200 মার্কিন ডলার, 2,100 সিঙ্গাপুরের মুদ্রা এবং বাংলাদেশি 10 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। একরামুলের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় একটি হত্যা মামলা, একটি বিস্ফোরক ও অপহরণ মামলা, কবিরহাট থানায় একটি অস্ত্র মামলা ও সোনাইমুড়ি থানায় একটি হত্যা মামলা সহ মোট 4টি মামলা রয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে এক ইউপি চেয়ারম্যান এবং তার ভাইয়ের বিরুদ্ধে জমি দখল, খাস জমি লিজ দেয়া এবং অবৈধ বালু ব্যবসা সহ নানা অভিযোগ উঠেছে। তাদের অত্যাচার নির্যাতনে অনেকেই এলাকা ছাড়া, কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও আছে। আওয়ামী লীগ সরকার পতনের পর মুখ খুলতে শুরু করেছেন এলাকাবাসী, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সহোদর। গাইবান্ধার সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়ন তিস্তাপাড়ের এই জনপদের আলোচিত 2 নাম মঞ্জু মিয়া ও মমিনুল ইসলাম। বড় ভাই মঞ্জু ইউপি চেয়ারম্যান আর ছোট ভাই মমিনুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয়দের অভিযোগ, গেল 16 বছর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তারা। 1969 সালে পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে 22 শতক জমি দান করেন স্থানীয় কয়েকজন। এর মধ্যে 11 শতক জমি 2006 সালে কিনে নেয়ার দাবি করে সেখানে একাধিক দোকান নির্মাণ করেন মঞ্জু ও মমিনুল। এছাড়া কসিমবাজার এলাকায় সরকারি খাস খতিয়ানভুক্ত 68 শতকের একটি পুকুর জালিয়াতির মাধ্যমে নিজেদের নামে করে নেন 2 ভাই সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা। অভিযোগ আছে 2022-23 অর্থ বছরে কাবিখা প্রকল্পের টাকায় পুকুরটি ভরাট করে নির্মাণ করা হয় একাধিক দোকান, অথচ জালিয়াতি করে পুকুর দখলের প্রমাণ মেলায় তাদের নামে সৃষ্ট খতিয়ান বাতিল করা হয় 2013 সালেই। এই জায়গাটা বিশাল একটা পুকুর ছিল, এটা পৈতৃক সম্পদ মনে করে তারা ভোগ দখল করে এই জায়গাটা ব্যবহার করতেছে। চেয়ারম্যান ছাড়া তো এই খাস খতিয়ান জায়গা তো আর কেউ ব্যক্তিগত মালিকানা তারা তো আর দখল করতে পারে না বা রেকর্ড করতে পারে না। দলিল ভুক্ত জমির পরিমাণ 52 শতক। তো আমরা একবার আমাদের এখানে 4তলা ভবন হবে, তখন আমরা এটা মাপার পর আনুমানিক মাপানো হয়েছিল যে 36 থেকে 37 শতক জমির পরিমাণ পাওয়া গিয়েছে। এগুলা ভুয়াভাবে জালজালিয়াতি করে দলিল পার করে নিয়ে ওই জায়গায় তারা ব্যবসা প্রতিষ্ঠান করে ভাড়া দিয়ে খাইতেছে। এলাকায় মাদক কারবার, অবৈধ বালুর ব্যবসা নিয়ন্ত্রণ, হামলা মামলায় মানুষকে হয়রানি সহ বহু অভিযোগ আছে এই 2 ভাইয়ের বিরুদ্ধে। চরের কয়েকশো বিঘা খাস জমি নিয়েও লিজ বাণিজ্যের অভিযোগ করেছেন স্থানীয়রা। অত্যাচার নির্যাতনের শিকার হয়ে এলাকা ছেড়েছেন অনেকেই। আমার জমিও দখল করে দিয়েছেন। এমন একটা কাজ বাদ যায় নাই তার। দুর্নীতি, বালু ব্যবসায়ী, সন্ত্রাস, ভূমি দখল, খাস জমিন দখল, অত্যাচার নির্যাতনের মানুষরা মানে মুখ খুলতে পারে না, তাদের ওদের ভয়ে মানুষকে কথা বলতে পারে না। জন্মস্থান জায়গা ত্যাগ করা লাগলো। আজকের দিন মামার ঘরে এখানে জায়গা জমি নিয়ে বাড়ি আপাতত ঠাই নিয়ে আসি। সম্প্রতি সরকারি চাল বিতরণ না করে মজুদের ঘটনায় গোডাউন সিলগালা সহ ইউপি চেয়ারম্যান মঞ্জু মিয়াকে শোকজ করে উপজেলা প্রশাসন। মেম্বারদের অভিযোগ, আত্মসাতের উদ্দেশ্যেই চালগুলো মজুদ রাখেন মঞ্জু। 3 টন চাউল আছে, এটা আমরা সম্পর্কে কিছু জানি না। আত্মসাতের উদ্দেশ্য যদি নাই হয়তো তাহলে কি আর অবশ্যই তখন আমাদের বলতো। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত 2 ভাই। এমনকি আওয়ামী লীগের কোনো পদ পদবি নেই বলেও দাবি করেন মঞ্জু মিয়া। আমার কথা হলো সুনির্দিষ্ট প্রমাণ করে আমাকে দেখে দেন। জনগণ এত
পাগল না, বারবার আমাকে ভোট দিবে। ভাই আমরা রাজনীতি করছি, কারো সাথে দ্বিতীয় দ্বন্দ্বের মধ্যে আমরা নাই। প্রতিষ্ঠান এক জায়গায়, এরা মালিকানা, আমরা সেটাই দেখি। অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তার। ত্রাণের ওই বিষয়টা নিয়ে আমরা তাকে শোকজ করছি, কেন আইনগত ব্যবস্থা নেওয়া হয় না তার বিরুদ্ধে এটা। আর যে অভিযোগটা আছে একজন ব্যক্তির অভিযোগ, এটা নিয়ে আমরা তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেব। 2003 সালে প্রথম ইউপি সদস্য নির্বাচিত হন মঞ্জু মিয়া, 2011 সালে নির্বাচিত হন চেয়ারম্যান। সবশেষ 2021 সালে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন তিনি। জাহিদ হাসান, যমুনা নিউজ। জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুললেও কাটেনি অচলাবস্থা। সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর সহ শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করায় প্রশাসনিক কর্মকাণ্ড স্থবির। বন্ধ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতাও। স্বাভাবিক কার্যক্রমে ফেরাতে ভিসি সহ কর্মকর্তাদের নিয়োগের দাবি সংশ্লিষ্টদের। দেশের পরিবর্তিত পরিস্থিতির পর ধীরে ধীরে ক্যাম্পাসে ফেরে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে গেল 11 আগস্ট পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক কামরুল আলম খান। একে একে পদত্যাগ করেন রেজিস্ট্রার, প্রক্টর সহ একজন প্রভোস্ট। আত্মগোপনে চলে যান শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ আরও 15 জন। তাই ক্যাম্পাসে কর্মচাঞ্চল্য ফিরলেও একাডেমিক কার্যক্রমে কাটেনি অচল অবস্থা। আমাদের অনেক কর্মকর্তা নেই, কার্যক্রম সবগুলো প্রায় বন্ধ। আমরা আসি, যতটুকু কাজ আছে হাতের কাজ সবগুলো করি। গত 3 মাস যাবৎ বকেয়া ছিল, বর্তমান মাসে বকেয়া আছে। তো আমরা বকেয়া হিসাবেই জ্বালানি চালানোর মতো ব্যবস্থা আমরা করে যাচ্ছি। সেই সাথে পরিবহনের যে খরচ, পরিবহনের একটা বড় অংশ জ্বালানি খরচ লাগে, সেটাও কিন্তু প্রায় 8 লাখ টাকার মতো বকেয়া পড়ে আছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বদলেছে ক্যাম্পাসের চিত্র। বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিসহ রাজনৈতিক মুক্ত ক্যাম্পাস ঘোষণা করেছে ছাত্রছাত্রীরা। আমাদের নিরাপত্তা নেই, তো বর্তমানে আমরা চাচ্ছি একজন ভিসি আসুক, যে সবার প্রতি সমান অধিকার দেখাবে। পরীক্ষা দিতে পারছি না উনি না আসার কারণে, যে পরীক্ষাটা আমরা প্রায় আরও 3 মাস আগে বা 4 মাস আগে শেষ করতে পারতাম। শুধু ছাত্রলীগ যে নিষিদ্ধ বিষয়টা এরকম না, ছাত্রলীগ বলেন, ছাত্র দল বলেন, আদার যে পলিটিক্যাল দলগুলো আছে, এটা সম্পূর্ণ এখানে থাকা যাবে না। অনেক টিচার আছে যে রাজনৈতিক কিছু ইস্যুর জন্য যে আসতে পারতেছে না ক্যাম্পাসে, তো ওনাদের ক্লাসও আমরা পাইতেছি না ঠিকমতো। বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় সহকারী অধ্যাপক সাইফুল ইসলামকে দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে স্থায়ী সমাধানে ভিসিসহ শূন্য পদে নিয়োগের দাবি সংশ্লিষ্টদের। একাডেমিক, প্রশাসনিক এবং আর্থিক যে জরুরি কাজগুলো আছে, এগুলো সবার সহায়তা নিয়ে আমি সমাধানের চেষ্টা করতেছি, এবং সেই সাথে সাথে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি যেন অতি সত্ত্বর একজন স্থায়ী ভাইস চ্যান্সেলর এসে এখানে দায়িত্ব পালন করে। বিশ্ববিদ্যালয়ে 212 জন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী, এদের মধ্যে 56 জন শিক্ষক, 34 জন কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন 122 জন। প্রতিষ্ঠানটিতে ছাত্রছাত্রীর সংখ্যা 1000-এরও বেশি। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। পটুয়াখালী সদরে কাদায় ভরা গ্রামীণ সড়ক, এতে ভোগান্তিতে অন্তত 5000 মানুষ। প্রায় ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, সাবেক এবং বর্তমান চেয়ারম্যানদের দ্বন্দ্বে কাজ হচ্ছে না সড়কের। দ্রুতই পদক্ষেপ নেওয়ার আশ্বাস এলজিডির। কাদা পানিতে একাকার রাস্তা, হাঁটাই দায় হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল সহ ব্যাটারি চালিত বাহন। এই চিত্র পটুয়াখালী সদরের মুচিরপুল বাজার ব্রিজ থেকে বসাক বাজার পর্যন্ত মাত্র 2 কিলোমিটার সড়ক। বর্ষা এলেই পরিণত হয় মরণ ফাঁদে। দুর্ভোগ, দুর্ঘটনা নিত্যসঙ্গী। যাতায়াতের পথে 2 কেসুড়ি দিলে হয় না, 3 কেসুড়ি দেওয়া লাগে, এইরকম পরিস্থিতি। এখানে প্রত্যন্ত অঞ্চলের ভিতরে যদি কোনো এইখানে লোকজন যদি অসুস্থ হয়ে পড়ে, তাদের একটা সুচিকিৎসার কোনো ব্যবস্থা থাকে না। রাস্তার পানি সব গড়াইয়া ঘরের দিকে যায়, বাড়ির দরজার দিকে যায়। শারিকখালী স্কুলে যাতায়াতের একমাত্র পথ এটি, অথচ কাদা জলে ভরা। এতে বিপাকে 2 শতাধিক শিক্ষার্থী। নষ্ট হচ্ছে জামা কাপড়, দুর্ঘটনাও ঘটছে।
বৃষ্টি হলে এই জায়গা দিয়ে যাওয়া যায় না, পানি হয়ে যায়, আমাদের বৃষ্টিতে আমার বই খাতা ভিজে যায়, আমরা ড্রেস ভিজে যায়, আমাদের কাদামাটিতে মাখার জন্য ঠান্ডা লেগে আমরা স্কুলে উপস্থিত থাকতে পারি না, আমাদের ইউনিফর্মে কাদামাটি লেগে ইউনিফর্মটা নষ্ট হয়ে যায়। প্রশাসনের কাছে জোর দাবি জানাই সেই রাস্তাটা পাকা করলে আমাদের খুব ভালো হয়। স্থানীয়রা জানান স্বাধীনতার পর রাস্তাটিতে উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি। তার উপর সড়কটি সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে চলে গেছে, সে কারণে বর্তমান চেয়ারম্যান কাজ করছে না বলে অভিযোগ এলাকাবাসীর। আমার জন্ম থেকে দেখিনি এই জন্য এই রাস্তা হয়েছে, এই রাস্তাটা একটু করে দেয়। চেয়ারম্যান তার নিজের এলাকায় খুব রাস্তাঘাট পাকা করছে, কিন্তু দেখা যায় শালন শরীফের বাড়ি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির কারণে আমাদের এলাকার কি অবস্থা। অভিযোগ মানতে নারাজ বর্তমান চেয়ারম্যান। বেহাল সড়কের জন্য আগের চেয়ারম্যানকে দায়ী করলেন তিনি। আবারও সেই পুরনো আশ্বাসটাই নতুন করে শোনালো এলজিইডি। ভাষ্য, শিগগিরই বদলাবে চিত্র। আমাদের একটা পটুয়াখালী জেলা প্রজেক্ট একটা তৈরি হচ্ছে, এই প্রজেক্টে অন্তর্ভুক্ত করার জন্য আমি এটার প্রস্তাব প্রেরণ করব। বেহাল এই সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত ৫,০০০ মানুষের চলাচল। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলের লিফট দুর্ঘটনায় এক রোগীর স্বজনের মৃত্যু হয়েছে। নিহত স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাহিদুল তার শিশু সন্তানের চিকিৎসার জন্য হাসপাতালে যান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিল্ডিংয়ের 10 তলায় শিশু ওয়ার্ড থাকায় রাতে নিচে নামছিলেন তিনি। লিফটে ওঠার জন্য দরজা কল করলে দরজা খুলে যায় ঠিকই, তবে বিকল থাকায় লিফট উপরে আসেনি। ভেতরে পা দেওয়ার সাথে সাথেই লিফটের সুড়ঙ্গ দিয়ে নিচে পড়ে যায় জাহিদুল এবং তারপর মৃত্যু হয় তার। পাশে দাঁড়িয়ে থাকা শালিকা সহ আরও কয়েকজন রোগীর স্বজন প্রাণে বেঁচে যান। এর আগে চলতি বছরের 12 মে এই হাসপাতালেই লিফটে আটকা পড়ে এক রোগীর মৃত্যু হয়। আজ শুভ মহালয়া। শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। ভোর থেকেই মন্দিরে মন্দিরে দেবীকে আবাহনের বন্দনা চলছে, ছিল চণ্ডী পাঠ, যজ্ঞ আর তর্পণ। মহালয়া থেকেই শুরু হয় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি। মহিষাসুর মর্দিনীর মধ্যে দিয়ে বাঙালি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে মহালয়ার সকাল আসে উৎসবের বার্তা নিয়ে। এই দিনটি থেকে ষষ্ঠীর আগ পর্যন্ত দেবীর আবাহন শুরু হয়। মহালয়ার আগে তর্পণ অনুষ্ঠিত হয়, অর্থাৎ পুরুষরা নদীতে তাদের মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করেন। অনেক স্থানে এটি আবার পিতৃপক্ষ নামেও পরিচিত। মূলত দিনটি পিতৃপক্ষ থেকে দেবীপক্ষের সূচনা। আজকের দিন থেকেই আসলে দুর্গাপূজা শুরু হলো। মহালয়া আমাদের যে বার্তা দেয় সেটা হচ্ছে সকল অশুভ শক্তি বিনাশ করবে, শুভ শক্তির জয় হবে। আমরা তো সবাই মিলে আনন্দ করব, সবাই বছরের একটা এমন একটা দিন সবাই মিলে আমরা উৎসব আমরা মনের মতন করে পালন করব। সবারই মনে একটা আশা থাকে যে প্রত্যেকটা বছর নিজের মনের মতো করে সাজিয়ে নিব মাকে, আমরাও নিজের মনের মতো করে সাজবো। মহালয়া উপলক্ষে জেলায় জেলায় ছিল নানা সাংস্কৃতিক আয়োজন। দুর্গাপূজার 7 দিন আগে অর্থাৎ অমাবস্যা তিথিতে উদযাপিত হয় মহালয়া। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সন্ধ্যা বিরতির প্রস্তুতি চলছে সিরাজগঞ্জে। আর বিস্তারিত বিষয়ে জানবো আরও আমাদের সহকর্মী গুলাম মোস্তফা রুবেলের কাছ থেকে। সরাসরি যোগ দেবেন তিনি। রুবেল, একটু জানাবেন কোন মন্দিরে আছেন আপনি এই মুহূর্তে? মহালয়ার আরতি কখন, তথ্য পেলেন কিনা? কলি ইতিমধ্যেই কিন্তু সেই মহালয়ার যে মূল অনুষ্ঠান সেটি কিন্তু সকালে হয়ে গেছে। এখন কিন্তু সন্ধ্যা আরতি যেটি তার প্রস্তুতি চলছে, দেখানোর চেষ্টা করে আপনি দেখতে পারবেন। ঠিক আজকে সিরাজগঞ্জে মহাপ্রভুর আখড়াতে কিন্তু সেই সন্ধ্যা আরতি যে হবে, সেই সন্ধ্যা আরতির যে মূল মন্ত্র এবং তাদের যে সমস্ত সাংস্কৃতিক গানগুলো রয়েছে সবই কিন্তু হবে। কথা বলবো মূলত পূজা অর্জন পরিষদের যিনি সভাপতি আছে তার সাথে। সন্ধ্যায় আপনাদের কী কী আয়োজন থাকছে? আমাদের সন্ধ্যায় মা দুর্গার আবির্ভাব, সেই তিথি অনুযায়ী আজকে আমাদের গীতিনাট্য এবং আলোচনা সভা রয়েছে। আপনারা জানেন সকালবেলা আমরা সারা সিরাজগঞ্জব্যাপী মহালয়ার যে
মার পদার্পণ, সে পদার্পণকে মাকে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে এসেছেন, এর জন্য মাকে দেবালয়ে উনি এই গিয়ে আমাদের গিয়ে আসছেন, এর জন্য আমরা অনুষ্ঠান করেছি। আমরা মনে করি এই সিরাজগঞ্জ আজকের যে আয়োজন, এই আয়োজন আমরা প্রথম করেছি, এটা দেশের একটি আমাদের সনাতন সম্পদ এবং জাতির জন্য একটি সুন্দর একটি আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। দেখতে পারবেন যে আসলে কিন্তু সেই সন্ধ্যা আরতির যে মূল প্রস্তুতি সেটি কিন্তু তারা করছে, এবং এই যে আজকে দেবী দুর্গার আগমন ঘটছে, আগমনকে ঘিরে আপনাদের মাঝে কতটুকু আনন্দ বইছে? আমরা অত্যন্ত আনন্দিত, আশা করি যে এই দুর্গাপূজা স্বাচ্ছন্দ্যে এবং নির্বিঘ্নে আমরা সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ আপনাকে। দেখতে পারবেন সেই সন্ধ্যা আরতির যে গানগুলো, সেই গানগুলো হচ্ছে একটু সেই গানগুলো প্রিয় দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি, এবং তাদের বিশেষ করে এখন গান হবে, এরপরে নাটক হবে এবং তাদের আলোচনা সভা হবে। সব কিছু মিলে আসলে সন্ধ্যা আরতিটা কিন্তু অনেকটাই জাঁকজমকভাবে সিরাজগঞ্জ হবে, এবং তার জন্য কিন্তু নানানভাবে তারা প্রস্তুতি নিয়ে রেখেছে, এবং তাদের সেই যেগুলো রয়েছে সেই অর্চনার জন্য যিনি ঠাকুর রয়েছেন তিনি কিন্তু নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ সিরাজগঞ্জের সন্ধ্যা 7টা থেকেই তাদের সেই আরতির যে মূল কাজগুলো সেগুলো শুরু হবে, এবং অনেকটা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সিরাজগঞ্জে আজকের এই মহলার যে শেষ অনুষ্ঠান সেটি কিন্তু অনেকটাই জাঁকজমকভাবে হবে। ধন্যবাদ আপনাকে। শহুরে দুর্গাপূজার সর্বত্রই আড়ম্বর, সেই তুলনায় গ্রামের পূজা খুব সাদামাটা। মৌলভীবাজারের গ্রামীণ জনপদে নেই আয়োজনের কমতি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের রং ছড়াচ্ছে চিরায়ত বাংলায়। শরতের প্রকৃতির রং লাগছে মৌলভীবাজারের শহর ও গ্রামীণ জনপদে। মণ্ডপে মণ্ডপে তাই চলছে দেবী আবাহনের প্রস্তুতি। ঘুম নেই কারিগরদের, কাঠামোয় শেষ প্রলেপ দিচ্ছেন কেউ কেউ, কেউ আবার দেবীর প্রতিমায় রং চড়াচ্ছেন দক্ষ হাতের ছোঁয়ায়। শহুরে পূজা আয়োজনের সাথে ভিন্নতা রয়েছে গ্রামীণ উৎসবের। অনাড়ম্বর, তবে প্রকৃতি আর প্রাণের মেলবন্ধনে থাকে ভিন্ন আবহ। পূজার সব প্রস্তুতি তোমার শেষ পর্যায়ে, এবং খালি এই টাউনে খালি আনন্দ হয় তা নয়, গ্রামও তোমার পূজার উৎসব মুখর ছোটটা। আমাদের গ্রামের যে মজাটা, সেই মজাটা আসলে শহরে মেলে না। আমাদের গ্রামে প্রতিদিন সন্ধ্যার সময় আরতি, বাচ্চাদের গান নাচ, এগুলো মানে নিজেদের মতো করে তারা গুছিয়ে অনেক সুন্দর করে এগুলা মানে উপস্থাপন করে। দুর্গোৎসবকে ঘিরে আনন্দের কমতি নেই বাঙালির সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। অধীর অপেক্ষায় ভক্ত অনুসারীরা। সনাতন ধর্ম একটা বড় অনুষ্ঠান, এবার ওই ধরনের একটা পূজা হবে আর কি। পূজা আমাকে করতে হবে, এটাই মেন উদ্দেশ্য। এবার প্রতিটা মন্দিরে 80,000, 60,000, 1 লাখ এরকম আসছে ডিজাইনের কাজ। নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। বিভিন্ন স্তরের বিভিন্ন গোষ্ঠীর যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। সকল সংস্থা সঙ্গে আমাদের বাংলাদেশ পুলিশ কিন্তু সমন্বয় করে ইতিমধ্যেই আমাদের নিরাপত্তা বলয়টা আমরা সাজিয়েছি। এবছর জেলায় 993টি সার্বজনীন মণ্ডপ এবং শতাধিক ব্যক্তিগত মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। জারিন অর্নি, যমুনা নিউজ।